নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো একদম আলটিমেট একটা টপিক। আজকের ভিডিওটা তৈরির পেছনে কিন্তু একটা বড় উদ্দেশ্য রয়েছে। শুধুমাত্র যে যারা দেখছেন সেই সমস্ত দর্শকরা তারা তো অবশ্যই রয়েছেন, তাছাড়াও একটা বৃহত্তর পরিসর রয়েছে। টেট জট যেটা চলছে প্রায় ধরুন বছর দেড়েক হয়ে গেল, এই জটটাকে কেন্দ্র করে যে যে পয়েন্টগুলো এতদিন ধরে সামনে আসছে, এর পেছনেও একটা রাজনৈতিক হিসেব কিন্তু আছে। আর সেই রাজনৈতিক হিসেবটা কাকতালীয়ভাবে হয়তো পার্টিকুলার একটা বছরের জন্য হয়তো অপেক্ষা করে আছে, কিংবা সেই সমস্ত ইস্যুগুলোকে একত্রিত করে যদি আমরা প্রপার জায়গায় যারা আইন প্রণয়নকারী, সেই সমস্ত বিধায়ক, সেই সমস্ত সাংসদ, এমনকি কেন্দ্র রাজ্যের প্রথম সারির নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমার মনে হয় এই জট থেকে মুক্তি সম্ভব। 2029 সাল, এটা আমি লিখে রাখলাম। 1 কোটি ভোট, প্রায় 1 কোটি, এটাও লিখে রাখলাম। সুপ্রিম কোর্টের ডেডলাইন 31 অগস্ট 2028, এটাও লিখে রাখলাম। এর পেছনে কি কি হিসেব রয়েছে, কি কি ভোট ব্যাংক রয়েছে, আইন সংশোধনেরই বা কি জায়গা রয়েছে, সবটাই তুলে ধরবো আজকে। আর এই ভিডিওটাকে তাদের কাছে পৌঁছে দেওয়া, সেটা সম্পূর্ণভাবে আপনাদের দায়িত্ব। আমি কোনোদিনও শেয়ার করার বিষয়ে আপনাদেরকে অনুরোধ করি না। আজকের এই টপিকটা 1 কোটি মানুষ, প্রায় 30 থেকে 40 লক্ষ পরিবার গোটা ভারতবর্ষের বুকে জড়িয়ে রয়েছে আজকের এই ইস্যু নিয়ে। আমার মনে হয় এটাই প্রপার টাইম। কেন এটাই উপযুক্ত সময়, সেই বিষয়টাই আজকে আলোচনায় রয়েছে। তাহলে চলুন একটার পর একটা পয়েন্ট দেখব এবং তার পেছনে রাজনৈতিক হিসেবটা কি রয়েছে, সেই বিষয়টা কতটা সংশ্লিষ্ট মহল, মসনদে যারা রয়েছেন তারা কতটা বেনিফিটেড হতে পারেন, সেই বিষয়টাও তাদের দৃষ্টিতে আমরা আনতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের এই ভিডিও। টেটের জট চলছে 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে। প্রথমবার তামিলনাড়ু রাজ্য একটা নজির গড়ে দেখালো। তামিলনাড়ুর যিনি শিক্ষামন্ত্রী, রাজমোহনের একটা বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি ছোট্ট করে বলছি। যারা 15 থেকে 20 বছরের বেশি অভিজ্ঞ শিক্ষক 2010-এর 31 আগস্টের আগে যারা নিযুক্ত হয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের ফলে 31 আগস্ট 2028 এর মধ্যে যদি তারা টেট পাস না করেন, তাদের চাকরি চলে যেতে পারে, এই কথাটা তিনি বলছেন। এবং এই কথাটা বলার পর তারা কিন্তু থেমে থাকেননি। তামিলনাড়ু রাজ্যের সমস্ত বিধায়ক, হতে পারে সেটা কেন্দ্রের যে রাজনৈতিক দল তার বিরোধী একটি দল, কিন্তু সমস্ত বিধায়ক, যেখানে বিজেপি দলও, কিন্তু বিজেপি দলের বিধায়করাও রয়েছেন, তারা প্রত্যেকে একই সিদ্ধান্তে এসেছেন যে টেটের জট খুলতেই হবে। তারা একটা রেজলিউশন করেছেন, সই করেছেন প্রত্যেকে, এবং সেটা সংসদে পাঠিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রকে, রাষ্ট্রপতির অনুমোদনের জন্য এবং মন্ত্রকের অনুমোদনের জন্য। তাহলে দেখুন, প্রথম রাজ্য কিন্তু করে দেখালো এটা, যদিও সেটা বিরোধী দলের পরিচালিত একটি রাজ্য। কিন্তু সমস্যাটা কিন্তু সেই একটি রাজ্যের নয়,
প্রত্যেকটি রাজ্যের সব থেকে যে বড় রাজ্যগুলো ধরুন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, আসাম এবং বর্তমানে পশ্চিমবঙ্গ, এই সবকটা রাজ্যের যদি সিট, লোকসভার সিট আমরা ক্যালকুলেশন করি, 200-র বেশি লোকসভা সিট কিন্তু রয়েছে। আমি 2029 কেন লিখেছি? 2029-এ কিন্তু লোকসভা ভোট। একটা ছোট্ট ক্যালকুলেশন দিচ্ছি এখানে। 2019-এ লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল সব থেকে বেশি, 303টে পার্লামেন্টে সিট, একদম একক সংখ্যাগরিষ্ঠতা। 2024-এ সেই সংখ্যাটা নেমে আসে 240-এ। তাহলে একটা ড্রাস্টিক পতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা সাংঘাতিক পতন দেখা যাচ্ছে, এবং তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে, যার ফলে একটা কোয়ালিশন, একটা এনডিএ গভর্নমেন্ট তৈরি হয়েছে অন্যান্য বিহার এবং অন্ধ্রপ্রদেশের সরকারের সাথে জোট করে। কেন্দ্রে এই মুহূর্তে সরকার কিন্তু রয়েছেন। তাহলে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 2029 সালে যে লোকসভা ভোট হতে চলেছে, সেখানে কেন্দ্রের সরকারের নিশ্চয়ই একটা টার্গেট থাকবে, তারা যেন একটা শক্তপোক্ত পজিশনে থাকতে পারে। সেই পজিশনে তখনই তারা থাকতে পারবেন যখন তারা এই সমস্ত জনস্বার্থ বিরোধী কিছু ইস্যু সলভ করার বিষয়ে আগ্রহী হবেন। কেন বলছি, কেন আশা তৈরি হচ্ছে আমাদের মনের মধ্যে? কারণ আমরা ইতিহাসটা দেখেছি, এরকম ঘটনা ঘটেছে। কেন্দ্রের সরকার, এই বিজেপি সরকারই কিন্তু জনস্বার্থ বিরোধী বিভিন্ন আইন তারা সংশোধন করেছেন যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হন। একটার পর একটা উদাহরণ আছে, কোনগুলো বলবো? ধরুন 2021 সালের কৃষি আইন, 1 বছর ধরে কৃষকরা আন্দোলন করেছেন পাঞ্জাব, উত্তরপ্রদেশের, এবং ভোটের ঠিক আগেই কিন্তু সেই আইন সংশোধন হয়েছে এবং প্রত্যাহারও করা হয়েছে। মহিলা সংরক্ষণ বিল 2023 সালে 27 বছর আটকে থাকা একটা বিল, সেটা হঠাৎ কিন্তু পাশ হয়ে যায়। তেলেঙ্গানা গঠনের একটা বিল 2014 সালে, মানে বহু বছর ধরে দাবিটা ছিল, ভোটের ঠিক আগেই কিন্তু তাদের দাবি মেটে। কিন্তু এক্ষেত্রে একটা বিশেষ প্যাটার্ন আছে। দেখুন, তামিলনাড়ু রাজ্যটা কেন্দ্রের সরকারের সাথে একটা বিরোধী, আদর্শগতভাবে বিরোধী জায়গায় রয়েছে। তাহলে একক যে বিরোধী সরকার একটা তামিলনাড়ু রাজ্যে রয়েছে, তারা 2017 সাল থেকে এই নিট, যেটা নিয়ে এত বিতর্ক, একটা সারা দেশ জুড়ে একটা অভিন্ন ডাক্তারি পরীক্ষা, সেটা ক্যান্সেল করার জন্য তারা দাবি তুলে আসছে। সেটা কি বাতিল হয়েছে? তারা কিন্তু সেই বিষয়ে আগ্রহী হয়নি। অবশ্যই এখানে একটা রাজনৈতিক সমীকরণ রয়েছে, কিন্তু যেখানে জনমতের একটা বিশাল পরিমাণ চাপ রয়েছে, একটা রাজনৈতিক মতাদর্শের সমতা রয়েছে, সেখানে কিন্তু জনবিরোধী কোনো আইন বা ইস্যু সলভ হয়েছে, ইতিহাস সেটাই বলছে। হতে পারে সেগুলো কাকতালীয়ভাবে, আমি কখনোই বলছি না যে ভোটকে কেন্দ্র করে বা ভোটকে লক্ষ্য করে এই সমস্ত আইনগুলো পাশ করা হয়েছে বা কিছু ক্ষেত্রে প্রত্যাহার করা হয়েছে, দুটো বিষয়কে আমি জেনারেলাইজ করছি না। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য যে সমস্ত বড় রাজ্যগুলো রয়েছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তারা তামিলনাড়ুর পথে হেঁটে একই রকমভাবে রেজলিউশন যদি তৈরি করে, প্রত্যেকটা রাজ্য যেখানে 1 কোটি ভোট ব্যাংক রয়েছে, এবং সেই সমস্ত রাজ্যগুলোতে বর্তমানে পশ্চিমবঙ্গেও একই রাজনৈতিক দল কিন্তু সরকার পরিচালনা করছেন, তাহলে যদি আজকে এই টেটের জট মুক্ত করা যায় আইনটাকে সংশোধন করে, তাহলে সেই ক্রেডিট তারা কিন্তু নিজেদের ঘরেই রাখতে পারবেন। খুব ভালোভাবে ভাবার বিষয় রয়েছে, সেই ক্রেডিটটা কিন্তু নিজেদের ঘরেই রাখতে পারবেন। কিন্তু তামিলনাড়ু থেকে যে ইস্যুটা গেছে, যে প্রস্তাবটা, রেজলিউশনটা গেছে কেন্দ্রে, তাতে যদি তারা রাজি হন, সেক্ষেত্রে সেই ক্রেডিটের জায়গাটা, রাজনীতিতে যেটা বেশি চলে, সেই ক্রেডিটের জায়গাটা কিন্তু হাতছাড়া হবে। তাই 2029 সাল আর 31শে আগস্ট 2028 খুব বেশি কিন্তু
দূরত্বের বিষয় নয়। মোটামুটি 2028 সালের আগে একটা, এই সালের 26-এর শেষ থেকেই 27 সালটাই, 27 এবং 28-এর সম্পূর্ণটাই মোটামুটি একটা ভোটের মরশুম কিন্তু শুরু হয়ে যাবে। আর ঠিক সেই সময়ে এই ইস্যুটার তীব্রতা যতটা বাড়বে, আমার মনে হয় সংশোধন হওয়ার সম্ভাবনাও ততটাই বাড়বে। এটা কিন্তু সহজ একটা ক্যালকুলেশন। সংশোধন কোথায়, নতুন করে কিছু বলার নেই। সংশোধনীর জায়গাটা এর আগেও আমরা বলেছি, 8টি অ্যাক্টের 23-এর 2 ধারা এবং এনসিটির অ্যাক্ট 1993-র 12A, এই ধারা মাধ্যমে এনসিটির ক্ষমতা রয়েছে নতুন করে নোটিফিকেশন জারির, তাদের নিয়ম পরিবর্তনের। এবং 8টির যে আইন সংশোধন, সেটাই যদি হয়ে যায়, যে অর্ডিন্যান্সের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অতটা সময়েরও বিষয় নয়। বিষয়টা একটা ড্রাফট তৈরি হবে সেই অর্ডিন্যান্সের, সেই ড্রাফটটা যাবে মন্ত্রিসভায়, মন্ত্রিসভা অনুমোদন দেবে, এনসিটি অনুমোদন দেবে, দুটো কক্ষে পাশ হবে, রাজ্যসভা লোকসভা, রাষ্ট্রপতির সাইন হবে, আইনটা সংশোধন হবে। সব থেকে কম সময় যদি ধরি মিনিমাম 6 মাস, সেটা বছর 2-একও সময় লাগতে পারে। কিন্তু এখানে বছর 2-একের দিকে আমরা হাঁটবো না। ডেট দুটো খেয়াল রাখুন। লাস্ট ডেট, সুপ্রিম কোর্টের ডেডলাইন 1 কোটি ভোট ব্যাংক, 2029 সালের লোকসভা ভোট। তাহলে সেই ইতিহাসের যে শিক্ষাটা আমরা পাচ্ছি, যে নজিরগুলো আমরা দেখেছি, এই কেন্দ্রীয় সরকারি বিভিন্ন ক্ষেত্রে জনস্বার্থ বিরোধী ইস্যুগুলোকে সলভ করেছে, এই ইস্যুটাও যে তারা সলভ করবেন, এটা কিন্তু আমরা আশা করতেই পারি তাদের কাছ থেকে। কারণ এটা একটা বড় ভোট ব্যাংক তো রয়েছে, একটা বড় বেনিফিট নির্বাচনী প্রচারের সময় কিন্তু তাদের কাজে আসবে, যে তারা উদ্যোগ নিয়ে সুপ্রিম কোর্টের একটা যে মারাত্মক রায়, যার ফলে প্রায় 1 কোটি মানুষ জড়িত রয়েছে, দীর্ঘদিন ধরে 15-20 বছর 30 বছর ধরে শিক্ষকতার পেশায় যারা জড়িয়ে রয়েছেন, তাদের রুজি রোজগার ধ্বংসর পথে যেতে চলেছিল। আর যদি তারা এগিয়ে এসে, সেই মানুষগুলো যাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলছি, তারা যদি আজকে এগিয়ে এসে এই আইনটা সংশোধন করেন, 2029-এ এটা একটা বড় হাতিয়ার হবে বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিজয়ের জন্যে। এবং নির্বাচনী প্রচারে অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট, এই কারণে, কারণ শিক্ষাক্ষেত্রে এটা একটা মাইলস্টোন হয়ে থাকবে, যে এতগুলো মানুষের একটা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে তারা এই সলিউশনের রাস্তাটা বের করেছেন। তাই আলটিমেটলি একটাই কথা বলবো, 2029 সাল আসতে আর বেশি দেরি নেই। তার আগে চলে আসছে 31শে অগস্ট 2028। আইন সংশোধন ঠিক যেমনভাবে তামিলনাড়ু সরকার এগিয়ে গেছে, প্রথম মশালটা জ্বালিয়েছে, সেই নজির স্থাপন করেছে তামিলনাড়ু। আর সেই পথে হেঁটে যদি বিজেপি শাসিত রাজ্যগুলো, প্রায় 15 থেকে 16টি রাজ্য এই মুহূর্তে গোটা ভারতবর্ষে বিজেপি দ্বারা শাসিত, তারা যদি ঠিক একইভাবে রেজলিউশন পাঠায় কেন্দ্রে, আমার মনে হয় এতগুলো ফ্যাক্টর উপেক্ষা করা কারোর পক্ষে সম্ভব হবে না। এবং কোনো পলিটিশিয়ানও খুব ভালোভাবে বুঝবেন বিষয়টা, যে এই ইস্যুটা কত বড় গেম চেঞ্জার হতে চলেছে। তাই অত্যন্ত পজিটিভ টোন নিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। অনেক আশা রয়েছে এই সমস্ত লক্ষ লক্ষ পরিবারের মানুষগুলোর চোখে। অবশ্যই শিক্ষকরা তো রয়েছেন, তাদের সাথেও জড়িয়ে রয়েছে তার স্ত্রী, স্বামী, তার বাবা মা, তার সন্তান, গোটা পরিবার। আজকে তাদের উদ্দেশ্যে
কেন্দ্রীয় সরকারের সেই মানবিক হাত নিশ্চিতভাবে প্রসারিত হবে, এই আশা রেখেই আজকের এই ভিডিওটা শেষ করছি। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।